অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে তা জানার অধিকার আছে জনগণের, বললেন তারেক রহমান। রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি ফুটে ওঠে, যা জন আকাঙ্ক্ষা বিরোধী। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। ৭১-এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে আওয়ামী লীগ, চিনে রাখতে বললেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতারে অভিযান কঠোর করার হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের। আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর দেনা 50,500 কোটি টাকা। হাইকোর্টকে কেন্দ্রীয় ব্যাংক। রূপপুরের অর্থ লোপাটে হাসিনা জয়ের দুর্নীতি তদন্তে রুল। সমঝোতা করেই চাঁদাবাজির হাত বদল। শুল্ক কমালেও প্রভাব নেই বাজারে, বললেন অর্থ উপদেষ্টা। অর্থনীতিতে সংস্কার না হলে স্থিতিশীল হবে না রাজনীতি, মন্তব্য দেবপ্রিয়র। শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বিজয় উদযাপন ঘিরে নাশকতার শঙ্কা নেই, স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পূর্ব তিমুরের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টা। পূর্ব তিমুরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই। এবং 2 দফায় মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। হাসিনা সরকারের সময় অবসরে পাঠানো 764 জন ফিরে পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা, জানালেন জনপ্রশাসন সচিব। নির্বাচনের রোডম্যাপ ও কাজের হিসাব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অস্বস্তি বোধ করলে তা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭১-এর পর থেকে আওয়ামী লীগ দেশের মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে বলে মন্তব্য বিএনপি নেতাদের। বিএনপির বিজয় দিবসের আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। দলের সিনিয়র নেতারা সভায় যোগ দিয়ে বলেন, নানা রকম উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচাররা। অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দেবে তা জানার অধিকার জনগণের আছে মন্তব্য করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দেয় তবে তা জন আকাঙ্ক্ষা বিরোধী। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। পরিবর্তনের ফসল ঘরে তুলতে হবে মন্তব্য করে নেতারা বলেন, জনগণের প্রতি দায়বোধ থেকেই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি। মহাসচিব বলেন, জনগণের স্বপ্ন নিয়ে খেলাই আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছে। সবচেয়ে বেশি যে প্রয়োজন, আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। সেটাই হবে একমাত্র যোগ্য কাজ। বিলম্ব না করে জনগণকে নির্বাচনমুখী করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতারে অভিযান কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বিগত ফ্যাসিস্ট সরকার যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। তবে আগামীকালকেও আমরা দেখেছি যে তারা কর্মসূচি ঘোষণা করছে। এর আগেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু আসলে আদতে কোনো কর্মসূচি হয় নাই। তো আমরা আমাদের দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সজাগ দৃষ্টি, সতর্ক দৃষ্টি রাখবে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ ষড়যন্ত্র করতে না পারে। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনা পরিবারের $5 বিলিয়ন লোপাটের অভিযোগ তদন্তে দুদকের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এদিকে বাংলাদেশ ব্যাংক ও বেক্সিমকোর অনিয়মের খতিয়ান দাখিল করেছে উচ্চ আদালতে। 23 আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দেনা 50,000 কোটি টাকারও বেশি। $13 বিলিয়ন ব্যয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন লোপাট হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়। এর সূত্র ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে রিট করা হয়। রোববার শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের যে তথ্যটা বিভিন্ন পত্রিকায় এসেছে। দুদকের লার্নেড লয়ার আমাদের ইনফর্ম করেছেন যে এক্ষেত্রে আমাদের রিটটি দায়ের করার পরে এই বিষয়ে দুদকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন ওয়ার্ক অলরেডি করেছেন। রুলের টার্মটা বলেছেন যে দুদকের ইনঅ্যাকশন কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই বিষয়ে একটি রুল জারি করেছেন। একই দিন বেক্সিমকো গ্রুপের অনিয়মের খতিয়ান হাইকোর্টে দাখিল করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই প্রতিবেদনে বলা হয় 30 নভেম্বর পর্যন্ত 16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর দেনা রয়েছে 50,500 কোটি টাকা। বেক্সিমকো গ্রুপের অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর টোটাল লোন লায়াবিলিটি ছিল 50,098.3 crore টাকা, যার মধ্যে ক্লাসিফাইড ছিল 31,075.67 কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ 16টা ব্যাংক এবং 7টা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন সংগ্রহ করেছে। বাংলাদেশ ব্যাংক অনিয়ম এবং বেআইনি এই দুইটাই তারা আইডেন্টিফাই করেছে এবং তারা লিগ্যাল অ্যাকশন নেওয়া শুরু করেছে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যার বিরুদ্ধে 4টি এবং ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুদক। বেনজির আহমেদ পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং এই মর্মে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে তাদের প্রতি সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছিল। দুদক বলছে তদন্তে অভিযুক্তদের সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। রবিন, আপনাকে স্বাগত। রবিন, আপনার যে রিপোর্টটি আমরা দেখছিলাম বেক্সিমকোর যে দুর্নীতির খবরটি, সেটা নিয়ে আপনার কাছে সর্বশেষ কি রিপোর্ট আছে? মানে আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি কিন্তু বেক্সিমকো গ্রুপে একটি রিসিভারও নিয়োগ করা হয়েছে। তো সেই জায়গাতে বেক্সিমকো গ্রুপের নানা ধরনের যে আর্থিক বিভিন্ন অনিয়ম নিয়ে যেই অভিযোগগুলো উঠেছে, সেটির পরিপ্রেক্ষিতেই কিন্তু যে নানা ধরনের সরকারের তরফ থেকে মানে আমরা যদি বলতে যাই যে বিভিন্ন পর্যায়ে কিন্তু যে তদন্ত চলছে, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেটি দেখতে পেয়েছি যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে বিভিন্ন বিষয় আসে বা তথ্য সেগুলো তুলে ধরা হয়েছে এবং সেখানে যেটি বলা হয়েছে যে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের 50,500 কোটি টাকা যে দেনা রয়েছে। তবে এই জায়গাতে আজকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যেই ঋণ বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তার মধ্যে অর্ধেকই জনতা ব্যাংকের কাছ থেকে দেওয়া হয়েছে। সেটি যদি আমি আপনাদেরকে বলতে চাই, এই প্রতিবেদনে যে কথাটি বলছে যে জনতা ব্যাংক একক ঋণ গ্রাহক হিসাবে বেক্সিমকো গ্রুপকে তাদের যে মানে প্রাপ্য যেটা ছিল সে ঋণ তার তুলনায় 20 গুণ বেশি আর্থিক সুবিধা দিয়েছে। এবং সেই জায়গাতে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে এই
অর্থাৎ 50,000 কোটি টাকার মধ্যে 23,000 কোটি টাকার বেশি কিন্তু এই জনতা ব্যাংকই আর্থিক সুবিধা দিয়েছে বেক্সিমকো গ্রুপকে। এবং সেই জায়গাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উচ্চ আদালতে যে কথাটি বলা হয়েছে যে এই বেক্সিমকো গ্রুপকে যে এই যে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো যে সুবিধা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আইন এবং যে প্রচলিত যে ব্যাংক নিয়ম রীতি যেগুলো রয়েছে সেগুলোকেও মানে ভঙ্গ করা হয়েছে। এবং আগামী 22 জানুয়ারি এই বিষয়ে আসলে যে শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। তো এই আমি যদি আপনাকে একটু বিষয় বলতে চাই, নিশ্চয়ই মানুষের মধ্যে একটি প্রশ্ন থাকতে পারে যে কি ধরনের সুবিধা বা আর্থিক সুবিধা দেওয়া হয়েছে বেক্সিমকো গ্রুপকে। তো সেই জায়গাতে আদালতে যে বিষয়টি তোলা হয়েছে যে বেক্সিমকো গ্রুপ আসলে এসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে নানা ধরনের সুবিধা নিয়েছে এবং তার মধ্যে রয়েছে ঋণ নিয়েছে, তারপরে যে পুনঃতফসিলীকরণ হয়েছে, ঠিক একইভাবে ঋণের মেয়াদ বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত ঋণ দানও হয়েছে। যেমনটি একটু আগে বলছিলাম যে জনতা ব্যাংক বেক্সিমকো গ্রুপকে যে পরিমাণ ঋণ দেওয়ার কথা ছিল বা প্রাপ্য ছিল বেক্সিমকো গ্রুপ তার প্রায় 20 গুণ বেশি আর্থিক সুবিধা দিয়েছে। আবার অন্যদিকে এলসি সুবিধা সহ নানা মাত্রিক উপায়ে বেক্সিমকো গ্রুপকে এই আর্থিক সুবিধাটি দিয়েছে 16টি ব্যাংক এবং 7টি আর্থিক প্রতিষ্ঠান। এসব তথ্যই কিন্তু যে আজকে উচ্চ আদালতে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ রবিন আপনাকে। আপনাকে ধন্যবাদ। সহকর্মী রবিন যুক্ত হয়েছিলেন স্টুডিওতে। সন্ধ্যার সময় আরও থাকছে। বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজির হাত বদল হওয়ায় কর ছাড়ের পরও নিত্য পণ্যের দাম কমছে না। আইবিএফবি আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, ব্যবসায়ীদের প্রণোদনা কমবে, দিতে হবে যৌক্তিক কর। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক সংস্কার না হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগের পাশাপাশি কর ছাড়ও দিয়েছে সরকার। তবে সেই ছাড়ের পরও বাজারে তার কোনো প্রভাব নেই। দামের আঁচে নিত্য হাত পুড়ছে ভোক্তার। রাজধানীর গুলশানে আইবিএফবির বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা আক্ষেপ করে বলেন, বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না, শুধুমাত্র চাঁদাবাজির হাত বদল হয়েছে, তাই কর ছাড়ের পরও কমছে না নিত্যপণ্যের দাম। পলিটিক্যাল কম্প্রোমাইজ রিফিগার, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। এ সময় অর্থ উপদেষ্টা জানান, সরকার বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে কাজ করলেও কর ছাড়ের সুবিধা কমাতে চায়। Now the capital market has been corrected, share prices are going down, now they are claiming share, the BSP chairman should be removed. সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতি সহ যে কোনো সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে। রাজনীতির পথরেখাকে কতখানি আমরা সুগম করতে পারবো, আমরা কতখানি সংস্কারকে আরো বেশি গভীর করতে পারবো, তা পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে এখন থেকেই কাজ শুরুর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনগণের প্রত্যাশা, সকলের প্রচেষ্টায় এবারের বিজয় দিবস হবে উৎসব মুখর। সাভার থেকে ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরা ছিলেন আশরাফুল। বিজয় দিবসের একদিন আগে নিরাপত্তার স্বার্থে বন্ধ জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। তাতে কি চোখে স্বপ্ন নিয়ে চাচা হান্নানের কাছে ছোট্ট আত্মাব জানছে স্বাধীনতাকে। দশতে আইসি আমি আনন্দ করার জন্য, ভিতরে ঢোকার জন্য আইলাম, তাই যে বন্ধ তা জানি না, তাও ভালো লাগছে। তফাতে দেখতে পাচ্ছি সৌন্দর্য লাগছে। লাল সবুজের মিশ্রণ, সঙ্গে রং তুলির আঁচড়। শিশু কিশোরের হাতে ফুটে উঠছে এক খণ্ড বাংলাদেশ। স্মৃতিসৌধ না দেখতে পারার আক্ষেপ ম্লান হয়েছে তার কাছে। অনেক দূর থেকে এসেছিলাম, এসে দেখতে পারিনি। যে দলে আসুক না কেন প্রত্যেকের কাছে সমান অগ্রাধিকার থাকবে, এটাই আমরা আশাবাদী। এছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না। ঢুকতে পারি নাই দেখে খারাপ লাগছে, দেখে ভাল লাগছে। সকাল থেকেই ব্যস্ততা পিছু ছাড়েনি জাতীয় স্মৃতিসৌধের কর্মকর্তা কর্মচারীদের। প্রধান সড়কে কার্পেটিং, রঙিন ফটকে শেষবার রঙের আঁচড়, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ চলছে নানা কর্মযজ্ঞ। ব্যান্ডিং, পিভিসি, লোপার, রং এগুলাই করা হয়েছে। এখন ওই টুকিটাকি কাজ যে ফিনিশিং আছে, এই ফিনিশিংটা দিলে আমাদের কাজ শেষ হবে।
আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই শ্রদ্ধা জানানোর জন্য লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। সেই উদ্দেশ্যে সৌন্দর্য বর্ধনের কাজ যেমন করা হয়েছে, তেমনি করেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। 5 স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে 48 একরের স্মৃতিসৌধ এলাকা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। আশেপাশের জেলায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি 16 ডিসেম্বর ভোর থেকে আমিনবাজার নবীনগর সড়কে যান চলাচল থাকবে সীমিত। ঢুকতে পারছি না, তো অবশ্যই নিরাপত্তাটা অনেক কঠোরভাবে হচ্ছে। 5 স্তরের নিরাপত্তা এখানে বজায় রাখছে। আমরা দেশের সকল জনগণকে বলবো যে আপনারা আসেন। গণ অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস, তাই প্রত্যাশাও আছে অনেক। কিছু সন্ত্রাসী আছে, এগুলোকে প্রতিহত করা উচিত। 2025 সালে যেন আমরা সেই মুক্ত আকাশের মতো একদম মুক্ত, যে পাখি মুক্ত আকাশ হবে, ঠিক ওইরকম যাতে আমরা স্বাধীনভাবে বলতে পারি যে এটাই আমাদের বাংলাদেশ। স্বাধীন দেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে চলতে হবে। আমরা সঠিকভাবে আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। 16 ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি কূটনীতিক, বাংলাদেশ সফরে আসা পূর্ব তিমুরের রাষ্ট্রপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে তার বাসভবন যমুনায় ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। এছাড়া 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও একটি বই উপহার দেন তথ্য উপদেষ্টা। বিজয় দিবস, বড়দিন এবং 31st নাইট ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বিকেলে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 5ম বৈঠক শেষে কথা জানান তিনি। 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে, এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব, তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। 16ই ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো খারাপ কোনো কিছু নেই। অন্যান্যবারে যেভাবে হয়েছে এবারও এইভাবেই হয়ে যাবে। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ সাথে সাধারণত ছিনতাইটা হয়, এই জন্য আমরা শেষ সাথে যেন পেট্রোলিংটা বাড়ায় দেয় এবং এটা যেন কমায় আনা যায়, যেন এলিমিনেটই করে দেওয়া যায়। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য পূর্ব তিমুরের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দুপুরে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী হয়েছে দুই দেশ। স্বাক্ষর হয়েছে কূটনৈতিক ও কৌশলগত সমঝোতা স্মারক। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন রোববার সকালে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে গার্ড অফ অনার দেয়া হয় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসেন রামোস হোর্তাকে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ ও পূর্ব তিমুরের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। আলোচনা হয় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে। এ সময় দুই দেশের মধ্যে কৌশলগত বিষয়ে সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন শান্তিতে দুই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হোসেন রামোস হোর্তা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন তিনি। economic trade relations, and I think we can import more, Timor-Leste import more from Bangladesh. এদিকে আসিয়ানের সদস্য হতে যাচ্ছে পূর্ব তিমুর। রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য পূর্ব তিমুর সহায়তা করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। He is known as a great diplomat in the international circuit, so I hope we are looking forward to take advantage of that skill together with the friendship that he has for all countries. বাংলাদেশের বিপ্লব মানুষকে সুসংহত করবে বলে মনে করেন পূর্ব তিমুরের স্বাধীনতা যোদ্ধা হোসেন রামোস হোর্তে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। 2 দফায় মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও শেখ হাসিনার সরকারের সময় অবসরে পাঠানো 764 জন কর্মকর্তা ফিরে পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা।
দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান জনপ্রশাসন সচিব। দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে এসব সুপারিশ সংস্কার কমিশনের প্রতিবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সচিব। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদন বাস্তবায়নের নির্দেশনা পেলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার। ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু কাল ভোর 6টায়। সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালিতে সুখস্মৃতি নেই বাংলাদেশের। সবশেষ টি-20 বিশ্বকাপে এই ভেন্যুতে আফগানিস্তানের কাছে হেরেছিল শান্তর দল। এবারও রয়েছে কঠিন চ্যালেঞ্জ। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পর লিটন দাসের নেতৃত্বে টি-20 সিরিজে ঘুরে দাঁড়ানো লক্ষ্য টাইগারদের। শান্ত মুস্তাফিজরা না থাকলেও বাকিদের ওপর আস্থা রাখছেন লিটন। সবাইকে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার তাগিদ দিয়েছেন অধিনায়ক। স্কোয়াডে যুক্ত করা হয়েছে পেসার নাহিদ রানাকে। সংক্ষিপ্ত ফরম্যাটে এখন পর্যন্ত 16 ম্যাচে মুখোমুখি হয়েছে দু দল, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের জয় 9টি আর বাংলাদেশের 5টি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকার থাকবে কতদিন, নির্বাচনী বা কবে জানার অধিকার আছে জনগণের, বললেন তারেক। ৭১-এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। 16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর দেনা ৫০,৫০০ কোটি টাকা। হাইকোর্টকে কেন্দ্রীয় ব্যাংক। রূপপুরের অর্থ লোপাটে হাসিনা জয়ের দুর্নীতি তদন্তে রুল। এবং সমঝোতা করেই চাঁদাবাজির হাত বদল, শুল্ক কমালেও প্রভাব নেই বাজারে, বললেন অর্থ উপদেষ্টা। অর্থনীতিতে সংস্কার না হলে স্থিতিশীল হবে না রাজনীতি, মন্তব্য দেবপ্রিয়র। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।